আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসটায় আমরা জাতিসংঘ ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য জানবো, যে তথ্যগুলো থেকে বরাবরের মতোই কিন্তু প্রশ্ন এসে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা থেকে শুরু করে, এবং বর্তমানে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও আন্তর্জাতিক বিষয়াবলী অ্যাড করা হয়েছে, এই জন্য এই জাতিসংঘ টপিকটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই ব্যাপারটা আমরা খুব সহজে এবং যাতে ক্লাসের মধ্যেই ক্লাসের পড়াটা মুখস্থ হয়ে যায়, তার জন্য এই ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা করবা। তাহলে দেখো, এই জাতিসংঘের ব্যাপারে যখন আমরা আলোচনা শুরু করতে চাই, ইউনাইটেড নেশনস, এই জাতিসংঘের পূর্বসূরি একটা সংস্থা ছিল, যে সংস্থাটার নাম ছিল জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জ কিন্তু গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে, কিন্তু আলটিমেটলি প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939 সালে, এবং তখন কিন্তু এই জাতিপুঞ্জের ব্যর্থতাটা সবার সামনে কিন্তু উঠে আসে, এবং 1946 সালে এই জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। তখন আমাদের এই জাতিসংঘের ব্যাপারটা আলোচনায় উঠে আসে। এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তো জাতিসংঘ প্রতিষ্ঠার সালটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এবং জাতিসংঘ দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি এই 24শে অক্টোবরটাকে। ওকে, 24শে অক্টোবর হচ্ছে আমাদের জাতিসংঘ দিবস। তো এরপর জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্মেলনের ব্যাপার আছে, এবং এই সম্মেলনগুলোর ক্ষেত্রে আমি বলবো তুলনামূলকভাবে নামগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোন বিষয়টা কোন সম্মেলনের সাথে মূলত জড়িত। যেমন প্রথমত আমরা যদি উল্লেখ করি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপের নাম কি, এখানে একটু তোমাদের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে প্রশ্নের মধ্যে প্রথম পদক্ষেপ লেখা নাকি প্রথম চুক্তি লেখা। যদি বলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটা, তাহলে উত্তর হবে লন্ডন ঘোষণা। তাহলে এই লন্ডন ঘোষণাটা হচ্ছে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ওকে, যেটা হয়েছিল 1941 সালে, সালটা জাস্ট দেখে রাখতে পারো তোমরা। আর এই জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি স্বাক্ষর ছিল হচ্ছে আটলান্টিক সনদ। ওকে, তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দুইটা ইনফরমেশন মাথায় রাখবো। যদি বলে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটা, লন্ডন ঘোষণা। যদি বলে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় কোনটা, উত্তর হবে আটলান্টিক সনদ। এই আটলান্টিক সনদটাও কিন্তু 1941 সালেই স্বাক্ষরিত হয়। তো এই আটলান্টিক সনদ স্বাক্ষরের ক্ষেত্রে ওই তৎকালীন সময়ের বিশ্বের দুইটা মোড়ল দেশের প্রধানমন্ত্রীরা মূলত এই চুক্তিটা স্বাক্ষর করে, যেমন ব্রিটেনের চার্চিল এবং আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। এই রুজভেল্ট এবং চার্চিল এই আটলান্টিক সনদে মূলত স্বাক্ষর করে, এবং এই সনদটা স্বাক্ষরিত হয় প্রিন্স অফ ওয়েলস নামক ব্রিটিশ রণতরীতে। এই জন্য আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জানা জরুরি। যেমন এই প্রিন্স অফ ওয়েলস নামক ব্রিটিশ রণতরীতে, কোন রণতরীতে এই আটলান্টিক সনদটা স্বাক্ষরিত হয়, এই জিনিসটা আমাদের জন্য জানা একটু জরুরি। ওকে, তাহলে আটলান্টিক সনদ ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। এই চুক্তিতে স্বাক্ষর করে দুইজন, চার্চিল এবং রুজভেল্ট, এবং স্বাক্ষরিত হয় প্রিন্স অফ ওয়েলস নামক ব্রিটিশ রণতরীতে। নেক্সটে আমরা দেখব হচ্ছে এই জাতিসংঘ প্রতিষ্ঠায় আফ্রিকায় অনুষ্ঠিত একমাত্র সম্মেলনের নাম কি। এই একমাত্র সম্মেলনটা হয়েছিল মরক্কোর কাসাব্লাঙ্কা। একটা কথা কি জানো, যে মরক্কো দেশটা সম্পর্কে যখন আমরা জানতে চাই, আমাদের জন্য বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটা এলাকায় অথবা একটা অঞ্চলই আছে, সেটা হচ্ছে কাসাব্লাঙ্কা। এবং এই মরক্কোর কাসাব্লাঙ্কা, এখানে কিন্তু আফ্রিকায় অনুষ্ঠিত একমাত্র জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলনটা অনুষ্ঠিত হয়। ইরানের তেহরান সম্মেলন হয়েছিল 1943-এ। এই সালটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় এই সালটা পরীক্ষায় আসছে। এই জন্য আমরা মনে রাখতে পারি খুব সহজেই, যেমন 1943-এর 3, তাহলে 3 ত দিয়ে শুরু, তেহরানও কিন্তু ত দিয়ে শুরু। এরপরে আমরা আসব 7 দফা মস্কো ডিক্লারেশন ঘোষণা করা হয় মস্কো সম্মেলনে। এই প্রশ্ন আসলে মানে কানার ভাই অন্ধও পারবে, বুঝতে পারছো এমন একটা কথা, যে 7 দফা মস্কো ডিক্লারেশন কোন সম্মেলনে ঘোষণা করা হয়, দেয়াই আছে মস্কো ডিক্লারেশন, তার মানে এটা মস্কো সম্মেলনে কিন্তু ঘোষিত হয়। এরপরে আমরা একটা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে, যেটার নাম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই ফাও গঠিত হয় বিশ্ব খাদ্য সংকট নিরসনে, এবং এই ফাও গঠিত হয় কোন সম্মেলনে, ভার্জিনিয়া সম্মেলনে গঠিত হয়। তাহলে আমাদের বিশ্ব খাদ্য সংকট নিরসনের জন্য আমাদের ফাও গঠিত হয় ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এবং এটি গঠিত হয় ভার্জিনিয়া সম্মেলনে। তাহলে আমরা এই স্লাইডটায় কি কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে আফ্রিকায় অনুষ্ঠিত জাতিসংঘ প্রতিষ্ঠার একমাত্র সম্মেলন কোনটা ছিল, সেটা ছিল মরক্কোর কাসাব্লাঙ্কাতে। তেহরান সম্মেলন কত সালে হলো? তেহরানের ততে মনে রাখবা 3, 1943 সালে হয়েছে। মস্কো ডিক্লারেশন দেওয়া হয়েছে মস্কো সম্মেলনে, এবং লাস্ট ওয়ান হচ্ছে ফাও গঠিত হয় কোন সম্মেলনে, ভার্জিনিয়া সম্মেলনের মাধ্যমে। এরপরে আমরা দেখি
আইএমএফ এবং বিশ্ব ব্যাংক, এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকে বলা হয়ে থাকে মূলত ব্রেটন উডস ইনস্টিটিউট। এই বিশ্ব ব্যাংকটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে ডাব্লিউবি, কারণ কি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। তো এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংক এই দুইটা ছিল ব্রিটন উডস ইনস্টিটিউট নামে পরিচিত, কারণ এই দুইটা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেন উডস সম্মেলনে। ওকে, আইএমএফ কথাটার ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, আর বিশ্ব ব্যাংক তো ওয়ার্ল্ড ব্যাংক, তোমরা বুঝতেই পারবা। তো ব্রিটেন উডস সম্মেলনটা কত সালে হয়েছিল, এই সালটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, এই জন্য মাথায় রাখতে হবে 1944। তাহলে সাল কিন্তু ভাইয়া একটু ধরো ছেকে ছেকে পড়তে বলতেছে, যেমন তেহরান একটা মনে রাখতে বলছি 1943, আর আরেকটা মনে রাখবা হচ্ছে আমাদের ব্রিটেন উডস সম্মেলনটা 1944 সালে হয়েছে। এবার দেখো ডাম্বারটন সম্মেলন, এই ডাম্বারটন কথাটা বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে একটা ওয়ার্ড নিয়ে আসবা, ডন। ঠিক আছে, ডন ওয়ার্ডটা কেন নিয়ে আসবো আমি বলি। আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য থাকে। এই স্থায়ী সদস্যদের একটা বিশেষ পাওয়ার আছে, যেই পাওয়ারটাকে আমরা বলে থাকি ভেটো ক্ষমতা। ভেটো কথাটার মানে হচ্ছে আমি ইহা মানি না, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্তে যদি এই 5টা দেশের যে কোনো একটা দেশ ভেটো দিয়ে থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা কিন্তু জাতিসংঘ কার্যকর করতে পারে না। সো এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠন, স্থায়ী সদস্য নির্বাচন, এইটা হয়েছে ডাম্বারটন অথবা ডন সম্মেলনে, ডন প্রডিউস হয়েছে এখানে। ওকে, আচ্ছা, তারপরে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছে ইয়াল্টা সম্মেলনে। তো এই ইয়াল্টা সম্মেলনটা আমি এভাবে মনে রাখতাম যে ইয়াল্লাহ কি হলো, যে ডনদের হাতে ভেটো ক্ষমতা দিয়ে দেওয়া হলো। ওকে, সো ইয়াল্টা সম্মেলনটা এখানে কি হয়েছে, এখানে ভেটো ক্ষমতা মূলত প্রদান করা হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখি সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সান ফ্রান্সিসকো সম্মেলনে যেই ইম্পর্টেন্ট কাজটা হয় সেটা হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়। এই সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়। অতএব পরীক্ষায় যদি আসে যে কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই সম্মেলনের নাম হলো সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে কিভাবে মনে রাখবো, সান মানে হচ্ছে সূর্য, সান মানে হচ্ছে সূর্য। তো জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তার মানে কি নতুন সূর্যোদয় করা। তো এই সান ফ্রান্সিসকো সম্মেলনে যেহেতু আমাদের জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়, এই জন্য নতুন সূর্য উদিত হচ্ছে, সান ফ্রান্সিসকো সম্মেলন ইম্পর্ট্যান্ট এটা। এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালের 26শে জুনে 50টা দেশের প্রতিনিধিরা সর্বপ্রথম এই জাতিসংঘ সনদে মূলত স্বাক্ষর করে থাকে। কিন্তু একটা কথা কি দেখো, এই 26শে জুনে সনদে স্বাক্ষর করছে 50টা দেশ, কিন্তু যখন পরীক্ষায় আসবে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা, তখন উত্তর কিন্তু হয় 51টা। তাহলে এই 50-এর সাথে আরও একটা যোগ করা হয়েছে। কথা হচ্ছে লাস্টের এই দেশটা কিন্তু এই দিনে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে নাই, দেশটার নাম হচ্ছে পোল্যান্ড। এই পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করছে 15ই অক্টোবর 1945 সালে 51তম দেশ হিসেবে। বুঝতে পারছো? অতএব যদি পরীক্ষায় আসে যে সান ফ্রান্সিসকো সম্মেলনে 26শে জুন কয়টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করে, উত্তর হবে 50টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করে। কিন্তু প্রশ্ন যদি আসে যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা, তখন উত্তর হবে হচ্ছে 51টা। 51 নাম্বার সেই দেশটা হচ্ছে পোল্যান্ড, যেটা 15ই অক্টোবর মূলত জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এই জাতিসংঘ সনদটা কার্যকর কবে হয়, 24শে অক্টোবর 1945 সালে। এজন্য আমরা বলে থাকি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার তারিখ 24শে অক্টোবর 1945, এবং ঠিক এই কারণটাই আমরা জাতিসংঘ দিবস হিসেবে 24শে অক্টোবরটাকেই কিন্তু পালন করে থাকি। বুঝতে পারছো? ওকে, তো এরপরে আমরা যাব হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে কিছু আলোচনা করব। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে প্রথম যেই পয়েন্টটা আমাদের উল্লেখ করতে হবে, আরব ইসরায়েল প্রথম যুদ্ধের প্রেক্ষাপটে 1948 সালে মূলত এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটা গঠিত হয়। তো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জিনিসটা কি, জাতিসংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশ থেকে দেশের যে সামরিক বাহিনী আছে তাদের একটা দল বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রে গিয়ে কাজ করবে, বিভিন্ন যেসব জায়গায় সন্ত্রাসী গোষ্ঠী মূলত তৎপর থাকে অথবা যেসব জায়গায় অশান্তি হচ্ছে, সেসব জায়গায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সামরিক বাহিনীর একটা অংশ গিয়ে দায়িত্ব পালন করবে। এটাই হচ্ছে শান্তিরক্ষা মিশন। তো এই আরব ইসরায়েল প্রথম যুদ্ধটা হয়েছিল 1948 সালে। 1948 সালে এই যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু শান্তিরক্ষা মিশনটা গঠিত হয়, এবং প্রথম মিশনটা পরিচালিত হয়েছে ফিলিস্তিনের জেরুজালেমে, প্রথম মিশন। এই ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেয়া আছে যে প্রথম নিরস্ত্র মিশনের নাম কোনটা, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। সো প্রথম নিরস্ত্র মিশনের নাম হবে হচ্ছে আর্নস। প্রথম নিরস্ত্র মিশনের নাম কি হবে, প্রথম নিরস্ত্র মিশনের নাম হবে হচ্ছে আর্নস।
এরপরে খেয়াল করো, এই শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী কবে থেকে নিযুক্ত হয় এবং কোথায় নিযুক্ত হলো? মনে রাখবা যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মধ্যে সর্বপ্রথম নারী সদস্যরা ইনক্লুড হয় লাইবেরিয়া শান্তিরক্ষা মিশনে 2007 সালে। ওকে, আমাদের জন্য কোন শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম নারী সদস্য ইনক্লুডেড হয়? লাইবেরিয়া শান্তিরক্ষা মিশনে। এই জিনিসটাই আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করে 1988 সালে। ওকে, 1988 সালে। এই 1988 সাল কথাটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কেন জানো? কারণ বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জয়েন করে এই 1988 সালে। এই জন্য এই ডেটটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এই স্লাইডটাতে আমরা দেখলাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সর্বপ্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়। ফিলিস্তিনের জেরুজালেমে প্রথম মিশন হলো। লাইবেরিয়ায় সর্বপ্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয়। প্রথম নিরস্ত্র মিশনের নাম ছিল আন্টস এবং আমাদের এই নোবেল পুরস্কার লাভ করে শান্তিরক্ষা মিশন 1988 সালে। এই কথাটাই ভাইয়া বলছিলেন যে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম 1988 সালে জয়েন করে, যেই মিশনটার নাম ছিল ইউনিমগ মিশন। খেয়াল করো এখানে ডাবল আই দেয়া, এই ডাবল আই দিয়ে আমি বুঝাবো ইরান ইরাক যুদ্ধ। অতএব ইরান ইরাক যুদ্ধে যেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটা পরিচালিত হয় সেটার নাম ছিল ইউনিমগ, এবং এই ইউনিমগ মিশনেই 1988 সালে সর্বপ্রথম বাংলাদেশ কিন্তু যোগদান করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয়, খেয়াল করো সুন্দরভাবে খেয়াল করো, এখানে বলা আছে এশীয় কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে ঢাকায় অবস্থিত। ওকে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরকম আমাদের বাংলাদেশে বেশ কিছু সংস্থার সহ দপ্তর আছে, যেমন বিমস্টেকের সহ দপ্তর, সিডাপের সহ দপ্তর। আজকে থেকে জেনে রাখলা শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয়টা ঢাকায় অবস্থিত। ওকে, এবার দেখো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র, তার মানে বাংলাদেশ থেকে একগুচ্ছ সামরিক বাহিনী যখন শান্তিরক্ষা মিশনে গিয়ে কাজ করবে তাদের ট্রেনিংয়ের কাজে এই ইনস্টিটিউটটা মূলত জড়িত, যেটার নাম হচ্ছে বিপসট। বিপসট দিয়ে সহজেই মনে রাখতে পারবা, বিপসট। এই বিপসটটা মূলত গাজীপুরে অবস্থিত। ওকে, এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের নাম কি? বিপসট। এটা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের যখন ইউনিমগ মিশনে 1988 সালে প্রথম জয়েন করে তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেখানে মূলত নিযুক্ত হয়। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ পুলিশ প্রথম কোন মিশনে জয়েন করে? জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের কাছে অনেক কনফিউজিং মনে হতে পারে পরীক্ষার সময়। এই জন্য ভাইয়া একটু তোমাদের মাথায় বাড়ি মেরে মেরে ঢুকাইতে চায় যে প্রথম শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ জয়েন করে 1988 সালে ইউনিমগ ডাবল আই মানে ইরান ইরাক যুদ্ধে। ওকে, এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নিযুক্ত হয়। কিন্তু পরবর্তীতে 1989 সালে বাংলাদেশ পুলিশও কিন্তু এই শান্তিরক্ষা মিশনে জয়েন করা শুরু করে 1989 সালে। তো 89 সালে নামিবিয়া, তাহলে 89 এই দিয়ে মনে রাখবা, সেই মিশনটার নাম ছিল নামিবিয়া। নামিবিয়া মিশনে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ জয়েন করে। পুলিশ কথাটা বললাম, সর্বপ্রথম নারী পুলিশ কবে নিযুক্ত হয়? সেটা 1999 সালে, ঠিক 10 বছর পরে, তিমুর লিস্তে। ওকে, তিমুর লিস্তে। তাহলে 1999 সালে বাংলাদেশ নারী পুলিশ জয়েন করে। তাহলে ভাইয়া তোমাদের এখানে 3টা সাল মুখস্থ করতে বলতেছে যে সর্বপ্রথম কোন মিশনে জয়েন করে বাংলাদেশ? 1988 সালে। বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম কবে জয়েন করে? 1989 সালে। এবং বাংলাদেশ নারী পুলিশ প্রথম কবে জয়েন করে? উত্তর হবে 1999 সালে। এরপরে দেখো জাতিসংঘ 1974 সালের 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে হচ্ছে বাংলাদেশ। ওকে, এটা লিখে রাখবো হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এই পুরো কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কত তারিখে? 17 সেপ্টেম্বর 1974। 17 সেপ্টেম্বর 1974। ওই সময় জাতিসংঘের কততম সাধারণ পরিষদের অধিবেশন চলছিল? 29তম। কততম? 29তম অধিবেশন চলতেছিল। কততম সদস্য হিসেবে জয়েন দেয়? 136তম সদস্য হিসেবে জয়েন দেয়। এবং সেই সময় বাংলাদেশের সঙ্গে সঙ্গে আরও 2টা দেশ কিন্তু জয়েন দেয়, সেটা হচ্ছে গ্রানাডা এবং গিনি বিসাও। তারাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশের ঠিক সঙ্গে সঙ্গেই বলা যায়। ওকে, গ্রানাডা এবং গিনি বিসাও, 2টা গ গ গ গ গ্রানাডা, গিনি বিসাও, এরাও বাংলাদেশের সঙ্গে সঙ্গেই সদস্যপদ লাভ করে।
এবার জাতিসংঘে আমাদের বাংলাদেশের কিছু অবস্থান নিয়ে আলোচনা করা হবে, যে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? করিম সাহেব। জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে? করিম সাহেব ছিলেন, এস করিম। এবং আমি নর্মালি তোমাদের বলি যে যেহেতু আমাদের অবজেক্টিভ সংক্রান্ত ব্যাপারে ইম্পর্ট্যান্ট, এমসিকিউ আকারেই পরীক্ষায় আসবে, এই জন্য যেভাবে তোমার নামটা পড়লে তোমার মাথায় থাকে সেভাবে তুমি নামটা পড়ো, পুরো নামটা পড়ার তো আমার দরকার নাই। তাহলে জাতিসংঘের প্রথম বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কে জয়েন দিয়েছিলেন? করিম, করিম সাহেব। আর প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? ইসমত জাহান। ওকে, তাহলে একজন পড়লাম করিম সাহেব আর একজন পড়লাম ইসমত জাহান, মনে রাখবা। বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সভাপতিত্ব কে করেন? এখন আমরা দেখব যে জাতিসংঘের বেশ কিছু কি আছে, ভাগ আছে। যেমন সাধারণ পরিষদ আছে, নিরাপত্তা পরিষদ আছে, জাতিসংঘ সচিবালয় আছে, তারপরে ইকোসক আছে। ওকে, এই ধরনের কিছু ভাগ আছে। তো সাধারণ পরিষদেই মূলত জাতিসংঘের সব সদস্যরা সদস্যপদ পায় কোথায়? সাধারণ পরিষদে। সাধারণ পরিষদেই ভোটদানের ব্যাপারটা মূলত অনুষ্ঠিত হয়। এই সাধারণ পরিষদে সর্বপ্রথম কোন বাংলাদেশি সভাপতিত্ব করছেন? হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে। এই সালটাও ইম্পর্ট্যান্ট, এই নামটাও ইম্পর্ট্যান্ট। তাহলে সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম সভাপতিত্ব করছেন কে? হুমায়ুন, 1986 সালে। বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতবার নির্বাচিত হয়? নিরাপত্তা পরিষদের ব্যাপারটা যখন আসবে, দুইটা ব্যাপার আমাদের একসাথে পড়তে হবে। এক নাম্বার, বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কবে ছিল? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল বাংলাদেশ দুইবার। একটা হচ্ছে 79 থেকে 80, 2000 থেকে 2001। ওকে, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে 1979, 2000 এই দুইটা সাল আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আর যদি বলে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করে কয়বার, সেটাও হবে দুইবার। 2000 সালে একবার, 2001 সালে একবার, মনে থাকবে। তাহলে যখন পরীক্ষায় আসে যে বাংলাদেশ সর্বপ্রথম কবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, উত্তর হবে 1979 সাল। বাংলাদেশ সর্বপ্রথম কবে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করে? 2000 সাল। বুঝতে পারছো? এভাবেই পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। এবার আমরা জাতিসংঘের 6টা অঙ্গ সংস্থা নিয়ে মূলত আলোচনা করব। এই জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলোর দিকে আমরা যদি একটু তাকাই, এখানে দেয়া আছে যে জেনারেল অ্যাসেম্বলি, যেই জেনারেল অ্যাসেম্বলিটাকে আমরা বলে থাকি মূলত সাধারণ পরিষদ, সিকিউরিটি কাউন্সিল যেটাকে বলে নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সচিবালয় হচ্ছে সেক্রেটারিয়েট। যেমন জাতিসংঘের মহাসচিব বর্তমানে অ্যান্তোনিও গুতারেস, তো তার কার্যালয় হচ্ছে এই জাতিসংঘ সচিবালয়টা। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিম্যান কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর মধ্যে এই যে ট্রাস্টিশিপ কাউন্সিল অথবা ওসি পরিষদ যেটাকে বলা হয়ে থাকে, এটা কিন্তু উপনিবেশ যখন ছিল তখন এই ওসি পরিষদটা মূলত কার্যকর ছিল। পরবর্তীতে পালাউ সর্বশেষ যখন এই উপনিবেশিকতার হাত থেকে মুক্তি পায়, তারপর থেকে কিন্তু এই ওসি পরিষদের কার্যক্রমটা অফ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটাকে আমরা বলে থাকি আইসিজে আমরা বলে থাকি। এখন আমরা এই জাতিসংঘের 6টা যে অঙ্গ সংস্থা আছে, এই অঙ্গ সংস্থাগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করো, প্রথমে আমরা পড়ব সাধারণ পরিষদ অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি। এই সাধারণ পরিষদ এবং জেনারেল অ্যাসেম্বলিটা হচ্ছে জাতিসংঘের একটা কমন গ্রাউন্ড। জাতিসংঘের যে 194টা সদস্য আছে, এই প্রত্যেকটা সদস্য কিন্তু এই সাধারণ পরিষদের সদস্য, এবং যত ব্যাপারে ভোটদানের ব্যাপারগুলো আছে, এই ভোটদানের ব্যাপারগুলো এই সাধারণ পরিষদেই কিন্তু অনুষ্ঠিত হয়। তাহলে সাধারণ পরিষদ অথবা জেনারেল অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডন ওয়েস্টমিনিস্টারের সেন্ট্রাল হলে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা জানি যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল কিন্তু লন্ডন ঘোষণা। সো প্রথম অধিবেশন কোথায় হয়েছে? লন্ডনের ওয়েস্টমিনিস্টারের সেন্ট্রাল হলে, সহজেই মনে থাকবে। এবং এই সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন প্রত্যেক বছর কবে শুরু হয়? সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার। এইগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। সাধারণ পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সাধারণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে পল হেনরি স্মাক। ওকে, পল হেনরি স্মাক। তো আমরা সহজে মনে রাখতে পারি এভাবে, এই লোকটা অনেক স্মার্ট ছিল, যার জন্য তাকে সাধারণ পরিষদের প্রথম সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পল হেনরি স্মাক, আমরা মনে রাখছি স্মার্ট দিয়ে। আর যদি বলে প্রথম নারী সভাপতিকে, লক্ষ্মী বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ওকে, আর আমরা জানি যে সাধারণ পরিষদে সর্বপ্রথম কোন বাংলাদেশি সভাপতিত্ব করছিলেন? হুমায়ুন, 1986 সালে। এই কথাগুলা পড়বা। ওকে,
এরপর দেখি আমরা নিরাপত্তা পরিষদ, যেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। এই নিরাপত্তা পরিষদের অপর নামটাই হচ্ছে স্বস্তি পরিষদ। সো কখনো কখনো পরীক্ষায় কিন্তু নিরাপত্তা পরিষদের বদলে স্বস্তি পরিষদের নামটা ব্যবহার করতে পারে, তখন যেন তোমরা ভেবাচাকা খেয়ে না যাও, এই জন্য এই কথাগুলো স্লাইডের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, কোনো কথা নাই। বর্তমানে মোট সদস্য হচ্ছে 15টা, এদের মধ্যে 5টা হচ্ছে স্থায়ী সদস্য আর 10টা হচ্ছে অস্থায়ী সদস্য। আমি জানি যে বাংলাদেশ সর্বপ্রথম নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কবে যোগদান করে? 1979 সালে। ওকে, এই কথা। তাহলে 10টা হচ্ছে অস্থায়ী সদস্য আর 5টা স্থায়ী, যাদের মূলত ভেটো ক্ষমতা আছে। ওকে, তো নিরাপত্তা পরিষদ গঠন, স্থায়ী সদস্য নির্বাচন, এগুলো কিন্তু হয়েছিল ওই যে ডন সম্মেলনে, ডাম্বারটন সম্মেলনে। ওকে, আর ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছে ইয়াল্টা সম্মেলনে। এরপরে আসি, সর্বোচ্চবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে জাপান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভেটোটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটার অর্থ আমি ইহা মানি না। তো পার্মানেন্ট 5 অথবা P5, এই 5টা দেশই কিন্তু হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দুজন তো থাকবেই, সাথে রাশিয়া, ফ্রান্স, চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, সহজেই মনে থাকবে এগুলা। এবার আসি ওসি পরিষদ। এই ওসি পরিষদ 1945 সালে পালাউয়ের স্বাধীনতার পর থেকে এর কার্যক্রম কিন্তু স্থগিত। ইকোসক, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটার মোট সদস্য হচ্ছে 54টা। বছরে এটার 2বার অধিবেশন হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন কেন? কারণ তুমি দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সম্মেলন হয়ে থাকে সুইজারল্যান্ডের জেনেভায়, কিন্তু কথা কি জানো, পরীক্ষায় নর্মালি কোনগুলো বেশি দেয়? সুইজারল্যান্ডের জেনেভার বাইরে যেখানে সম্মেলনগুলো হয় অথবা যেখানে এগুলো সদর দপ্তর, সেগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো যাই হোক, এই ইকোসকের বছরে অধিবেশন হয় 2বার, একটা হয় হচ্ছে জেনেভাতে, আরেকটা হবে হচ্ছে নিউ ইয়র্কে। এবার এই ইকোসকের কিছু আঞ্চলিক কমিশন আছে। তো আঞ্চলিক কমিশনগুলোর ইম্পর্টেন্সটা কি? আঞ্চলিক কমিশনগুলো বিভিন্ন মহাদেশে কার্যকর এবং দেখা যায় যে প্রত্যেকটা মহাদেশে ইকোসকের নিজস্ব সদর দপ্তর থাকে। যেমন আমি যদি বলেছি ইসিই, তাহলে এটা হচ্ছে কি ইকোনমিক কমিশন অফ ইউরোপ, ইতে হচ্ছে ইউরোপ। এই ইউরোপের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়, তোমাদের সবার প্রিয় জেনেভা। এবার আসি হচ্ছে ইকা, ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, এতে হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের একটা রাষ্ট্র। এই ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে কিন্তু আমাদের ইসিএ, এটা সদর দপ্তরটা অবস্থিত। এবার আসবে হচ্ছে 1 লাখ, তাহলে কি এটা? ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। ল্যাটিন আমেরিকা বলতে আমরা কি বুঝতেছি? ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার যে দেশগুলো থাকে ল্যাটিন আমেরিকা। তো এরা হচ্ছে চিলির সান্টিয়াগোতে কিন্তু এই 1 লাখের সদর দপ্তরটা অবস্থিত। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র বলা হয়ে থাকে চিলিকে। ওকে, এবার আসি হচ্ছে এসকাপটা হচ্ছে এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। তো থাইল্যান্ড তো এশিয়ার একটা দেশ, থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে এসকাপ। তো এসকাপ কথা যদি মনে না থাকে, ব্যাংকক এসকাপ, ঠিক আছে, ক দিয়ে মনে রাখবা, ব্যাংকক এসকাপ। ওকে, আর 1 লাখটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, সদর চিলির সান্টিয়াগোতে। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার আসি হচ্ছে বাকি কোনো ওয়েস্টার্ন এশিয়া। এই ওয়েস্টার্ন এশিয়া হচ্ছে আরব যে দেশগুলো থাকে সেগুলো সদর দপ্তর কোথায়? লেবাননের বৈরুতে। ওকে, ওয়েস্টার্ন এশিয়া। ওকে, মনে থাকবে। তাহলে এই আঞ্চলিক কমিশনগুলো আমাদের পড়তে হবে। প্রথমে আমরা পড়লাম হচ্ছে ইসিই, ইউরোপ, এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। তারপরে পড়লাম আফ্রিকা, একা, এটা কোথায়? ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে। তারপরে আমরা পড়লাম 1 লাখ, ল্যাটিন আমেরিকা, এটা হচ্ছে চিলির সান্টিয়াগোতে। নেক্সট আসবো আমরা এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, থাইল্যান্ডের ব্যাংককে, এবং এসকাওয়া, এটা হবে হচ্ছে লেবাননের বৈরুতে। ওকে, ওয়েস্টার্ন এশিয়া। এরপরে আমরা দেখব হচ্ছে আইসিজে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটি জাতিসংঘের আদালত। এই আদালতের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, এটা আমাদের কেন মনে রাখতে হবে বলি, মনে রাখবা আদালত সংক্রান্ত যত ব্যাপার আছে সবগুলোর আশ্চর্যজনকভাবে সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে হেগ কথাটার মানেই হবে হচ্ছে আদালত। ওকে, যত আদালত আছে আন্তর্জাতিক সবগুলো কিন্তু সদর দপ্তর মোটামুটি নেদারল্যান্ডের হেগেই অবস্থিত। যেমন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটাকে আমরা বলে থাকি আইসিসি, এটাও কিন্তু আমাদের নেদারল্যান্ডের হেগ শহরেই অবস্থিত। আবার স্থায়ী সালিসি আদালত, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রারেশন,
তো এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যখন বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে বিরোধপূর্ণ অবস্থার সূচনা হয়, তখন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে তাদের মধ্যে সালিশের ব্যবস্থা করা হয়, মিটমাটের ব্যবস্থা করা হয়। এটা করে থাকে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটা সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এবার খেয়াল করো, তাহলে আমরা জানলাম যে নেদারল্যান্ডের হেগ শহরে কোনগুলা আদালত সংক্রান্ত ব্যাপার থাকবে, সবগুলা কিন্তু আমাদের কোথায় হবে? নেদারল্যান্ডের হেগ শহরে হবে। আচ্ছা, এবার দেখি এই আন্তর্জাতিক আদালত বিচারক তো অবশ্যই থাকবে। বিচারক কয়জন? বিচারক হচ্ছে 15 জন, যাদের মেয়াদ হচ্ছে 9 বছর মেয়াদ। এই বিচারক কতজন? এটা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন এগুলা। ওকে, এবার দেখি আমরা জাতিসংঘ সচিবালয়ের মধ্যে আসি। আমি পড়ে আসছি যে জাতিসংঘের সদপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, সচিবালয় সদপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, নিরাপত্তা পরিষদের সদপ্তরও কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু হবে। তো জাতিসংঘ সচিবালয়ের কিন্তু দায়িত্বে নিযুক্ত থাকেন একজন মহাসচিব, যেমন বর্তমান মহাসচিব হচ্ছেন পর্তুগালের নাগরিক অ্যান্তোনিও গুতারেস। এই অ্যান্তোনিও গুতারেস তিনি যাদের সুপারিশে অথবা জাতিসংঘের যেই অঙ্গ সংস্থার সুপারিশে তিনি মহাসচিব নিযুক্ত হয়েছেন? নিরাপত্তা পরিষদ। এটা পরীক্ষায় আসতে পারে যে জাতিসংঘের মহাসচিব কোন অঙ্গ সংস্থার সুপারিশে নির্বাচিত হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে। এবার জাতিসংঘের মহাসচিবগণের বিভিন্ন তালিকাগুলো আমরা এখানে পড়ার চেষ্টা করব। আমরা একটু খেয়াল করি, মহাসচিবদের সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু জিনিস এখানে দেয়া আছে। যেমন প্রথম জাতিসংঘের মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। ওকে, ট্রিগার। তো ট্রিগ ভ্যালির নামটা শুনলেই মাথার মধ্যে ট্রিগার খেলতে হবে যে তিনি ছিলেন হচ্ছেন প্রথম মহাসচিব, এবং এই ট্রিগ ভ্যালি ছিলেন নরওয়ের একজন নাগরিক। এবার আমি আসবো হচ্ছে দ্যাগ হ্যামারশল্ড। এই দ্যাগ হ্যামারশল্ড নামটা পড়লেই কেন জানি মনে থাকে, এবং এই নামটা থেকে বারবার পরীক্ষায় আসে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? তার নাম দ্যাগ হ্যামারশল্ড। তিনি সুইডেনের নাগরিক ছিলেন এবং তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। এবং এই একমাত্র মহাসচিব ইনি যিনি মরণোত্তর নোবেল পুরস্কার পান 1961 সালে। পরীক্ষা এভাবে আসে যে কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার পান? দ্যাগ হ্যামারশল্ড। কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? দ্যাগ হ্যামারশল্ড। এবার আসবে হচ্ছে উথান্ট। উথান্ট, এখন কথার মধ্যে যন্ত্রণা জড়িত। তো বাংলাদেশের যন্ত্রণা কখন হয়েছিল? মুক্তিযুদ্ধের সময়, রাইট? সো মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন উথান্ট। তিনি ছিলেন মায়ানমারের একজন নাগরিক। এবারে আসবো কুট ওয়ার্ল্ডহেইম। এই নামটা পড়বো হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে। ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, তার মানে তিনি বিশ্ব ভ্রমণ করতে খুব পছন্দ করতেন মনে হয়। তাহলে অস্ট্রিয়ার কুট ওয়ার্ল্ডহেইম তিনি সর্বপ্রথম বাংলাদেশের সফরকারী মহাসচিব। যেহেতু তিনি বিশ্ব ভ্রমণ করতে পছন্দ করতেন, অর্থাৎ ওয়ার্ল্ডহেইম সর্বপ্রথম বাংলাদেশ সফরকারী মহাসচিব। তার বাড়ি ছিল অস্ট্রিয়ায়। এরপর হচ্ছে পেরেজ দ্য কুয়েলার, সহজেই মনে থাকবে, তার দেশ হচ্ছে পেরু, পেরুর পেরেজ। ওকে, এবার আসি বুট্রস ঘালি। এই বুট্রস ঘালি থেকে আমাদের একটা খালি, এই একটা খালিই মনে রাখতে হবে। কি খালি মনে রাখবো আমরা? আমরা খালি মনে রাখবো যে বুট্রস ঘালি হচ্ছে মিশরের এবং তিনি আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। ওকে, তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কিন্তু আমাদের ট্রিগ ভ্যালি। ওকে, আর যদি বলে আফ্রিকা মহাদেশ থেকে প্রথমকে, তখন এটা উত্তর হবে হচ্ছে বুট্রস ঘালি। এবার আসবো হচ্ছে কফি আনান। কফি আনানের দেশ ছিল ঘানা এবং তিনি 2001 সালে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। বান কি মুন দক্ষিণ কোরিয়ার, বর্তমানে অ্যান্তোনিও গুতারেস তিনি পর্তুগালের একজন নাগরিক। তাহলে জাতিসংঘের আমরা একদম প্রতিষ্ঠা থেকে শুরু করে জাতিসংঘ প্রতিষ্ঠায় বিভিন্ন সম্মেলনগুলো আমরা দেখলাম, জাতিসংঘর বিভিন্ন অঙ্গ সংস্থা সম্পর্কে আমরা জানলাম, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সম্পর্কে আমরা বুঝলাম, এবং জাতিসংঘ মহাসচিবদের নিয়ে আমরা আলোচনা করলাম। সো এই যে আলোচনাগুলো একদমই এক্সাম ওরিয়েন্টেড আলোচনা। এই জায়গাগুলো কিন্তু তোমাদের এক্সামের আগে কুইক রিক্যাপ করার জন্য, কিংবা তুমি এই যদি এই ছোট্ট ভিডিওটা তুমি খুব ভালো মতো দেখো, তাহলে এই টপিক রিলেটেড যত প্রশ্ন আসুক দেখবা ইনশাল্লাহ সব কিছুই কমন পড়তেছে, যেটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ একটি লেকচার। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।